নবদ্বীপের মায়াপুর তো আমরা সবাই গেছি, কিন্তু মায়াপুরের পরেও বেশ কিছুটা এগিয়ে গেলে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো কিছুটা ঐতিহাসিকও বলা যায় এবং সেগুলো দেখলে যথেষ্ট একটা ইতিহাসের ছোঁয়া রয়েছে এবং অনেকটা ঐতিহ্যে সমৃদ্ধ একটি জায়গা। সেটা হলো বল্লাল সেনের ঢিবি। সেখানে আজকে গিয়েছিলাম। সেই ভ্রমণের অভিজ্ঞতাটি শেয়ার করছি এই ভিডিওটির মাধ্যমে। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর কীভাবে যেতে হয় সেটা অনেকে জিজ্ঞাসা করেছেন আমার ছবিটা দেখে। এটা যারা নবদ্বীপ থেকে যাবেন তারা আশা করি চেনে নবদ্বীপে আশেপাশে লোকজন। তবুও নবদ্বীপ থেকে মায়াপুর গিয়ে মায়াপুর থেকে একদম মায়াপুর মন্দিরের সোজা যা নিলে ওখান থেকে বাইক নিয়ে গেলে 7.5 কিলোমিটার লাগে। জায়গাটার নাম হলো বামুনপুকুর। সেখানে বল্লাল সেনের ঢিবি বললে দুটো দেখতে পাবেন। অথবা কৃষ্ণনগর থেকে আসলে সেই মায়াপুর দিয়েই যেতে হয়। মায়াপুর দিয়ে গেলে সেখানে অনেক টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়। সেখানে বামুনপুকুর নেমে বল্লাল সেনের ঢিবি বললে দেখিয়ে দেবে। পাশে 4টা তীর্থ সমাধিস্থল রয়েছে ওখানে। তো এটা আমরা নৌকা করেই প্রথমে মায়াপুর যাচ্ছি গেলাম। তারপরে মায়াপুর গিয়ে সেখান থেকে আমরা টোটালি পুরো জার্নিটাই বাইকে গেছি। 7.5 কিলোমিটার লেগেছে মায়াপুর থেকে যেতে। এখন আমরা এই যে নৌকা করে যাচ্ছি, এই নৌকার এখান দিয়ে যেতে নীল জল এবং সাদা জল পড়ে, সেই ভিডিওটা আমি নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যাই হোক ঠিকভাবে ওঠেনি ভিডিওটা, ঠিক বোঝা যাচ্ছে না। নীল জল আর সাদা জল এখানে মেশে না, একই রকম হয়ে যায়। সেইভাবেই পরের ভিডিওতে আমি চেষ্টা করব সেটা ভালো করে দেখানোর। ওটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। তো এই যে আমরা মায়াপুরে নেমে আমরা এখান থেকে বাইক মায়াপুর মন্দিরের সামনে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। প্রথমে মায়াপুর মন্দিরের একদম সামনে দিয়ে যাওয়ার পরে তারপরে বেশ কিছুটা রাস্তা, আমি এডিট করে করে পুরো ভিডিওটা দিইনি, অনেকটা রাস্তা। এই বল্লাল সেনের যে ঘটনাটি রয়েছে, বল্লাল সেনকে তোমরা সবাই জানো যে বাংলার সেন রাজবংশের দ্বিতীয় এবং শ্রেষ্ঠ নৃপতি ছিলেন। তিনি 1160 থেকে 1179 সাল পর্যন্ত সেন বংশের রাজা ছিলেন এবং সেন বংশের এই যে প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র ছিলেন এবং অবশ্যই তাকে তার বিজয় সেনের যোগ্য উত্তরাধিকারী বলা যায়। এই রাজা বল্লাল সেন বাংলার বিভিন্ন ধরনের সমাজ সংস্কার করেছেন, বিশেষ করে যে কৌলিন্য প্রথার প্রবর্তনকারী রূপে তাকে আমরা জেনে থাকি। কৌলিন্য প্রথার ব্যাপারটা যারা পথের পাঁচালী উপন্যাস পড়েছো, সেখানে কৌলিন্য প্রথার ঘটনাটা তোমরা জেনেছো যে বল্লালী প্রথায় আমরা যেটা দেখেছি, বল্লালীওয়ালায় যে পাঠটা রয়েছে ইন্দির ঠাকুরুন, সেখানে বলা হচ্ছে ইন্দির ঠাকুরুনের মৃত্যুর সাথে সাথে এই কৌলিন্য প্রথা নামক বল্লালী প্রথা সেটারও নিবৃত্তি হয়ে গেল। তো সেখানে হিন্দু ব্রাহ্মণদের এই বল্লালী প্রথাটা কিংবা কৌলিন্য প্রথাটা শুরু হয়েছিল কিন্তু ব্রাহ্মণদের একটা আলাদা দরজা দেওয়ার জন্য, একটা আলাদা সম্মান দেওয়ার জন্য। কিন্তু সেইটার অপব্যবহার হতে হতে সেটা এক সময় একটা কুপ্রথায় পরিণত হয় আস্তে আস্তে। হিন্দু ব্রাহ্মণরা যখন এই সুযোগটা পেল যে তাদের উঁচু দরজা দেয়া হলো, তো তারা সেই সুযোগটার অপব্যবহার করতে লাগলো বহু বিবাহ প্রথার মাধ্যমে। কিন্তু সেরে বল্লা যখন এই যে প্রথাটা শুরু হয়েছিল তখন কিন্তু কোথাও এর উল্লেখ ছিল না যে বহু বিবাহের কথা রয়েছে, উল্লেখ করা ছিল না। ছিল ব্রাহ্মণদের একটা সম্মান দেওয়ার জন্য এবং সেটাই আস্তে আস্তে বহু বিবাহ প্রথা। এবং এই বহু বিবাহ প্রথার ফলে বিভিন্ন জায়গায় বিবাহ করে আসার পরে বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করা, এইরকম একটা ব্যাপার চলে আসছিল। এবং যাদেরকে এইভাবে মানে নাবালিকা কন্যাদের বিবাহ করা হতো, দশম বর্ষীয়া কন্যাকে বিভিন্ন জায়গায় বিবাহ করে রেখে আসা হতো এবং তারপরে তারা ভুলেও যেতেন সে ব্রাহ্মণরা, এবং তারপরে তাদের না হতো সন্তান, না হতো সংসার। তো এইভাবেই একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে এবং ওই গ্রামের মধ্যে ইন্দির ঠাকুরিনী শেষ বলা হয়েছিল। তো সেটা রাজা বল্লাল সেন শুরু করেছিলেন। এবং আমরা সবাই জানি যে তিনি সুপণ্ডিত এবং লেখকও ছিলেন। দান সাগর, অদ্ভুত সাগর, এই সমস্ত বিভিন্ন ধরনের গ্রন্থ তিনি রচনা করেছিলেন। এবং তার যে রাজত্বের সময়ে, সেই সময়ে বহুদূর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিল। সেগুলো ছিল বরেন্দ্রভূমি, রাঢ়, বঙ্গ, মিথিলা, এই সমস্ত জায়গাগুলো তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এই যে আমাদের যাওয়ার পথে কীর্তন হচ্ছিল ওখানে, যে আমরা ঢুকছি এবার বল্লাল সেনের যে ঢিবি, এই রাস্তার মোড়টা ঘুরলেই আমরা বল্লাল সেনের ঢিবিতে প্রবেশ করব। এবং সেখানে সেরকম কিছু রক্ষণাবেক্ষণের জন্য লোক কোনো রাখা নেই।
কিন্তু জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এতটাই সুন্দরভাবে রয়েছে, মনে হচ্ছে যেন আহ, অনেক এখানে লোকজন নিয়োগ করা রয়েছে, যাতে এই এই যে এখানে ঢুকছি আমরা, এই সিঁড়ি দিয়ে এটাকেই বল্লাল সেনের ঢিবি বলা হয়। এটা নবদ্বীপের নিকটস্থ মায়াপুরের কাছে যে বামুনপুকুর আমরা বললাম, এর পাশেই আবার ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থল রয়েছে। এই যে বল্লাল সেনের ঢিবিটা, এটা 400 ফুট প্রশস্ত এবং উচ্চতায় 25 থেকে 30 ফুট উঁচু, এবং চারিদিকে দেখাই যাচ্ছে যে সবুজ ঘাসে ঘেরা। এবং বল্লাল সেনের রাজা বল্লাল সেনের নামানুসারে এই ঢিবিটার নামকরণ করা হয়েছে বল্লাল সেনের ঢিবি। এই যে পরবর্তীকালে যখন উৎখনন করা হয়, উৎখননের পরে এই যে ধ্বংসাবশেষ থেকে তার এই বাড়ি বলো কিংবা তার যে এই অবশিষ্টাংশ আমরা যেটা পেয়েছি, সেটাই এই ধ্বংসাবশেষটা থেকে জানা যাচ্ছে আর কি। যে সিঁড়ি দিয়ে উঠে গেলে এটাই আমরা একদম এখন বল্লাল সেনের ঢিবিতেই রয়েছি। এই যে 1982 থেকে 83 এবং 1988 থেকে 89 সালের মধ্যে এখানে উৎখনন পরিচালনা হয়েছিল, এবং উৎখননের ফলে এখানে আবিষ্কৃত হয়েছে এই যে বিশাল যে প্রাঙ্গণ, এই মাঠটা দেখা যাচ্ছে উৎখননের পরেই আবিষ্কৃত হয়েছে। এবং এখানে পোড়া মাটির যে এই যে ইট পাতা রয়েছে, আর একটু পরে ভিডিওতে আসছে, ওই সামনে দেখা যাচ্ছে যে এগুলো পোড়া মাটির ইটের তৈরি। এখানে বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ থেকে বিভিন্ন স্থাপত্য ক্ষেত্রে পরিচয় কিন্তু পাওয়া গিয়েছিল। এই ঢিবিটা 1970 সালের শেষের দিকে ভারতীয় পুরাতত্ত্ব দুটি ভাগে খনন কার্য সম্পন্ন করেছিল, এবং তারপরেই এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই জিনিসটা এখন এত সুন্দরভাবে ভেতরের আমরা যখন যাব ভিডিওটাতে দেখাচ্ছি, তো সেখানে রাস্তাগুলো, ঘরের ভিতরের রাস্তাগুলো এত সুন্দর করে এখন রাখা হয়েছে, যেটা আমাদের বর্তমান সময়ের এত আধুনিক প্রযুক্তিতে তৈরি করা বাড়িঘরও এত সুন্দরভাবে থাকে না, যেটা এই ধ্বংসাবশেষ থেকে আমরা পাচ্ছি। এই চারিদিকে এক প্রকৃতির একটা অনবদ্য আশীর্বাদ বলা যায়। চারিদিকে শস্য শ্যামলা একটা জায়গা, সবুজে ঘেরা, একদম মানে টোপর ঘেরা চারিদিকে। যে এখানেই নাকি বল্লাল সেন বিভিন্ন রকমের রায় দিতেন। রায় বলতে বিচার কার্য পরিচালনা করতেন। আশেপাশে যা কিছু ওনার রাজ্যের মধ্যে যা কিছু বিচার করার কথা থাকতো, এখান থেকেই সেই বিচারগুলো করতেন এবং রায় দিতেন। এবং এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এখান থেকে নিচেই নামলে ঘরের মধ্যেই মনে হচ্ছে যেন গুপ্ত একটা সুড়ঙ্গ পথের মতো ভেতরে আমরা প্রবেশ করব মনে হচ্ছে। এবং ঘরের মধ্যে দিয়েই সেই পাতাল রেল যেমন যায়, পাতাল রেলের মতো মেট্রো যেমন যায়, সেই রকম যেন একটা অদ্ভুত রাস্তার মতো তৈরি করে ফেলেছে। এখনকার সময়ে এই ধরনের একটা ঐতিহাসিক জিনিস আমাদের এত হাতের কাছে নাগালের মধ্যে রয়েছে, সেটা ভাবাই যায় না। এই চারদিক দিয়েই যাওয়া যায়। তো এই দিক থেকে আসলে এই যে ঘরের মধ্যে মানে তার যে রাজবাড়ি আর কি, রাজবাড়ির মধ্যে এই যে প্রবেশ করছে বাচ্চা মেয়েরা যারা দৌড়াদৌড়ি করছে, এটাই ঘরের মধ্য দিয়ে জিগজ্যাগ টাইপের, যেটা আমরা বাচ্চাদের স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন শেখাই, জিগজ্যাগ লাইন শেখাই, সেই জিগজ্যাগের মতো ভিতরটা, যেখান দিয়ে শুরু হচ্ছে রাস্তাগুলো। ইটগুলো পাতা কেমন ভাবে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ইটগুলো পাতা রয়েছে। আমি তো শুধু গিয়ে দেখছিলাম যে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত এত বছর আগেকার একটা স্থাপত্য কীর্তি এখনো আমরা দেখতে পাচ্ছি। এটা অবাক হওয়ার মতনই জিনিস। মানে যে কোনো ঐতিহাসিক জায়গায় গেলেই কেমন যেন একটা রোমহর্ষক ব্যাপার কাজ করে। মানে চোখের সামনে মনে হয় যেন সেই মানুষগুলোকে যেন দেখা যাচ্ছে, যে তারা এত বছর আগে একটা স্থাপত্য কীর্তি তৈরি করে গেছে। কত প্ল্যান পরিকল্পনা করে মানুষ তৈরি করে তার সাম্রাজ্য, কিন্তু অনায়াসেই কিভাবে যেন সময়ের স্রোতে সেগুলো হারিয়ে যায়। সেটা বর্তমান দিনে সেগুলো যেন শুধু ইতিহাস হয়েই রয়ে যায়। তো এগুলো তারই প্রমাণ। এখন শুধু এই ইট কাঠের দেয়ালগুলো ইতিহাসের সাক্ষ্যই বহন করছে, এবং এখন মানুষ দেখে সেগুলো সমৃদ্ধ হচ্ছেই বলা যায়। যে ইতিহাস আমরা বইয়ের পাতাতে পড়ি, সেগুলো চোখের সামনে দেখলে একটা আলাদাই অনুভূতি কাজ করে।
এই যে ঘরের মধ্যে দিয়ে কিভাবে রাস্তা এই পরপর পরপর চলছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, তারপরে এই ডান দিকে বাঁ দিকে যেতে যেতে বাইরে মানে এক্সিট গেট যেটা, সেই এক্সিটে যেন মনে হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি এবার আস্তে আস্তে। এই রাস্তা দিয়ে এগোলেই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। যে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে বেরোচ্ছি, এই রাস্তা দিয়ে বেরিয়ে গেলেই একদম এখানে সামনে আবার কারা রিলস বানাচ্ছিল তিনজন দাঁড়িয়ে। তো আমাদের দেখে তাদের রিলস বানানোতে একটু বিঘ্ন ঘটেছে, তারা এখানে একটু নাচ করছিল আর কি। তো আমাদের দেখে তারা একটু রিলস বানানো বন্ধ করে দিল। তারপরে আবার আমরা যখন বললাম ঠিক আছে আমরা একটু চলে যাই, তারপরে আপনারা শুরু করবেন, তো আমাদেরকে রাস্তা ছেড়ে দিল। এই যে আবার এখান থেকে বেরিয়ে আবার আমরা এই সবুজ ঘাসে ঘেরা সেই রাস্তাটা পেয়ে যাচ্ছি। এখানে ক্যামেরাটা একটু ঘুরে গিয়েছিল বলে ছবিটা একদম ছোট করে দেয়। এই যে আবার সেই সবুজ, চারিদিকে এত সবুজ। আমি পরেও গিয়েছিলাম সবুজ একটি জামা। যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করে রাস্তায় বেরিয়েই মনে হলো মায়াপুর যাব। কোনো রকমের প্ল্যান ছিল না, কোনো মানে পরিকল্পনাই ছিল না আগে থেকে। রাস্তায় বেরিয়ে মায়াপুর যাব এবং মায়াপুর গিয়ে হঠাৎ মনে হলো